কল্পনা করুন 1848 সাল। ইউরোপ তখন একটি জ্বলন্ত কড়াইয়ের মতো। শিল্প বিপ্লব সমাজের প্রতিটি কোণে পরিবর্তন এনেছে। গ্রামের মানুষ শহরে ছুটছে কারখানায় কাজ করার জন্য। কিন্তু নতুন শিল্প সমাজ কি সবার জন্য সমৃদ্ধি নিয়ে এসেছিল? একেবারেই নয়। শহরগুলিতে শ্রমিকরা দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ করত, অথচ তাদের মজুরি ছিল সীমিত। তাদের বাস ছিল নোংরা, বসতি ছিল নোংরা, রোগ ব্যাধি ছিল তাদের নিত্য সঙ্গী। শিশুরাও কারখানায় কাজ করত, বিপজ্জনক পরিবেশে। আর অন্যদিকে কারখানার মালিকরা, যাদের মার্কস বুর্জোয়া বলেছেন, অঢেল সম্পদের মালিক হয়ে উঠেছিল। এই সময় ইউরোপ জুড়ে অসন্তুষ্ট ছড়িয়ে পড়েছিল। ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া সর্বত্র বিপ্লবের আগুন জ্বলছিল। শ্রমিকরা তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল। রাজতন্ত্রগুলি কাঁপছিল। এই অশান্তির মধ্যে জন্ম নিল দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। কিন্তু এই দলিলের পিছনে ছিল দুজন মানুষের মেধা, দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় বিশ্বাস। সেই দুজন মানুষ ছিলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস। কার্ল মার্কস 1818 সাল জার্মানির রাইন প্রদেশের ট্রিয়ার শহরে জন্ম নিল একটি শিশু, নাম কার্ল হেনরিক মার্কস। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠে মার্কস ছিলেন অসাধারণ মেধাবী। তিনি বন বিশ্ববিদ্যালয়ে দর্শন, ইতিহাস এবং আইন নিয়ে পড়াশোনা করেন। কিন্তু মার্কসের জীবনে ছিল অশান্তি। তার তীক্ষ্ণ রাজনৈতিক লেখালেখি এবং সমালোচনার জন্য তিনি জার্মানি থেকে বিতাড়িত হন। তিনি প্যারিসে আশ্রয় নেন, তারপর বেলজিয়াম এবং অবশেষে ইংল্যান্ড। মার্কস ছিলেন একজন দার্শনিক, সাংবাদিক এবং অর্থনীতিবিদ। তার চিন্তাভাবনা প্রভাবিত হয়েছিল জার্মানের দার্শনিক হেগেলের দান্দিকতাবাদ এবং ফয়েরবাখের বাস্তববাদী দর্শন দ্বারা। হেগেলের দান্দিকতাবাদ মার্কস দেখেছিলেন পরিবর্তনের একটি প্রক্রিয়া, যেখানে দ্বন্দ্ব নতুন সমাধানের জন্ম দেয়। কিন্তু মার্কস এই দর্শনকে কেবল সমাজের জন্য গ্রহণ করেননি। তিনি বিশ্বাস করতেন দর্শনের কাজ শুধু বিশ্বকে বোঝা নয়, এটিকে বদলানো। তার বিখ্যাত উক্তি, দার্শনিকরা বিশ্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, এখন প্রশ্ন হলো এটিকে বদলানো। ফ্রেডরিক এঞ্জেলস ছিলেন মার্কসের ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী। 1820 সালে জার্মানির বার্মেনে একটি ধনী ব্যবসায়ীর পরিবারে জন্ম নেন ফ্রেডরিক এঞ্জেলস। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু হৃদয়ে ছিল শ্রমিকদের প্রতি ভালোবাসা। ইংল্যান্ডের ম্যানচেস্টার তার পারিবারিক টেক্সটাইল কারখানায় কাজ করার সময় তিনি শ্রমিকদের দুর্দশা নিজের চোখে দেখেন। কারখানায় শ্রমিকদের অমানবিক কাজের পরিবেশ, দারিদ্রতা এবং শোষণ তাকে গভীরভাবে প্রভাবিত করে। 1845 সালে এঞ্জেলস লেখেন দ্য কন্ডিশন অফ দি ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। এই বইটির ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা একটি বিস্তারিত এবং হৃদয় বিদারক চিত্র তুলে ধরে। এঞ্জেলস দেখান যে শিল্প বিপ্লব শুধু সমৃদ্ধি নয়, বৈষম্য এবং দারিদ্র্যকেও বাড়িয়েছে। এই বইটি মার্কসের উপর গভীর প্রভাব ফেলে। 1844 সালে প্যারিসে মার্কস এবং এঞ্জেলস প্রথমবার সাক্ষাৎ করেন। দুজনেই শ্রেণী সংগ্রামের ধারণায় বিশ্বাসী ছিলেন। তাদের মধ্যে একটি অবিচ্ছেদ্য বন্ধুত্ব গড়ে ওঠে। অ্যাঞ্জেলস শুধু মার্কসের সঙ্গে বুদ্ধিবৃত্তিক সহযোগিতায় করেননি, তাকে আর্থিকভাবেও সাহায্য করেছিলেন। মার্কসের পরিবার যখন দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল, অ্যাঞ্জেলস তাদের আর্থিক সহায়তা দিয়েছিলেন।
ম্যানিফেস্টোর জন্মকথা। 1847 সাল, লন্ডনে একটি গোপন সংগঠন কমিউনিস্ট লীগ মার্কস এবং এঞ্জেলসকে তাদের দর্শনকে একটি দলিলের রূপ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কমিউনিস্ট লীগ ছিল শ্রমিকদের একটি আন্তর্জাতিক জোট, যারা বিশ্বাস করত যে পুঁজিবাদী ব্যবস্থা শ্রমিকদের শোষণ করে। তাদের লক্ষ্য ছিল একটি শ্রেণীহীন সমাজ গড়ে তোলা, যেখানে উদযাপনের সাধন সবার হাতে থাকবে। মার্কস এবং এঞ্জেলস এই কাজে হাত দেন। এঞ্জেলস প্রথমে একটি খসড়া তৈরি করেন, যার নাম ছিল দ্য প্রিন্সিপালস অফ কমিউনিজম। এটি ছিল একটি প্রশ্নোত্তর শৈলীর দলিল, যেখানে কমিউনিজমের মূল ধারণাগুলি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছিল। কিন্তু মার্কস এই খসড়াকে একটি শক্তিশালী সাহিত্যিক এবং রাজনৈতিক দলিলের রূপ দেন। 1848 সালে ফেব্রুয়ারিতে কমিউনিস্ট ম্যানিফেস্টো জার্মান ভাষায় প্রকাশিত হয়। এটি ছিল একটি ছোট্ট দলিল, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। কমিউনিস্ট ম্যানিফেস্টোর গঠন ও মূল ধারণা। কমিউনিস্ট ম্যানিফেস্টো 4টি প্রধান অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পূরণ করা হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি ঐতিহাসিক বিশ্লেষণ। এটি সমাজতান্ত্রিক দর্শন এবং একটি কর্ম পরিকল্পনা। চলুন আমরা প্রতিটি অংশের মধ্যে গভীরভাবে ঢুকে পড়ি। ম্যানিফেস্টোর প্রথম লাইন এতটাই শক্তিশালী যে এটি আজও মানুষের মনে গেঁথে আছে। ইউরোপের ওপর দিয়ে একটি ভূত ঘুরছে, কমিউনিজমের ভূত। প্রথম অধ্যায়, বুর্জোয়া ও প্রলেতারিয়েত। এই অধ্যায়ে মার্কস এবং এঞ্জেলস ইতিহাসকে শ্রেণী সংগ্রাম দৃষ্টিকোণ দিয়ে ব্যাখ্যা করেন। তারা বলেন ইতিহাস হল শোষক এবং শোষিত শ্রেণীর সংগ্রামের ইতিহাস। প্রাচীন রোমে ছিল মালিক এবং দাস, মধ্যযুগে সীমান্ত প্রভু এবং কৃষক, আর আধুনিক সমাজে এসে তৈরি হয়েছে বুর্জোয়া এবং প্রলেতারিয়েত, যারা হলেন পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। বুর্জোয়া হলেন তারা যারা উদযাপনের সাধন যেমন কারখানা, মেশিন, জমি নিয়ন্ত্রণ করেন, আর শ্রমিকদের শ্রম কিনা মুনাফা অর্জন করেন। আর প্রলেতারিয়েত হলো তারা যারা তাদের শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহন করে। মার্কস এবং এঞ্জেলস ব্যাখ্যা করেন কিভাবে শিল্প বিপ্লব বুর্জোয়া শ্রেণীর ক্ষমতাকে আরও শক্তিশালী করছে। তারা বাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, কিন্তু একই সঙ্গে শ্রমিকদের শোষণও পেরিয়ে চলেছে। এই অধ্যায়ে মার্কস তার বিখ্যাত ভবিষ্যৎবাণী করে, বুর্জোয়ারা নিজেদের ধ্বংসের বীজ নিজেরাই বপন করছে। শ্রমিকরা একদিন ঐক্যবদ্ধ হবে এবং এই শোষণের বিরুদ্ধে বিপ্লব করবে। তারা বলেন পুঁজিবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যেমন অতিরিক্ত উদযাপন, অর্থনৈতিক সংকট, এটিকে ধ্বংস করবে। তৃতীয় অধ্যায়, প্রলেতারিয়েত এবং কমিউনিস্ট। এই অধ্যায়ে মার্কস এবং এঞ্জেলস কমিউনিস্টদের লক্ষ্য এবং ভূমিকা ব্যাখ্যা করেন। তারা বলেন কমিউনিস্টরা শ্রমিক শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করে। তাদের লক্ষ্য হল ব্যক্তিগত সম্পত্তি বিলুপ করে এবং একটি শ্রেণীহীন সমাজ গড়ে তোলার। এখানে তারা স্পষ্ট করেন যে ব্যক্তিগত সম্পত্তি বিলোপের কথা বলা হচ্ছে বুর্জোয়াদের কারখানা, জমি এবং সম্পদের ক্ষেত্রে, ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র ক্ষেত্র নয়। কমিউনিস্টরা চায় যে উদযাপনের সাধন সমাজের হাতে থাকুক, যাতে সবাই এর সুবিধা ভোগ করতে পারে। তারা আরও বলেন যে কমিউনিস্টরা শ্রমিক শ্রেণীর জন্য একটি সংগঠিত আন্দোলন গড়ে তুলতে চায়। এই আন্দোলন হবে আন্তর্জাতিক, কারণ শ্রমিকদের স্বার্থ সীমান্তের ঊর্ধ্বে।
এই অধ্যায়ে বিখ্যাত স্লোগানটি আসে, বিশ্বের শ্রমিকরা ঐক্যবদ্ধ হও, তোমাদের হারানোর কিছুই নেই, শুধু তোমাদের শৃঙ্খল ছাড়া। তৃতীয় অধ্যায়, সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট সাহিত্য। এই অধ্যায়ে মার্কস এবং এঞ্জেলস সময়ের বিভিন্ন সমাজতান্ত্রিক আন্দোলনের সমালোচনা করে। তারা বলেন যে অনেক সমাজতান্ত্রিক তত্ত্ব কল্পনাপ্রসূত, ইউরোপিয়ান এবং বৈজ্ঞানিক ভিত্তিতে বিচ্যুত। তারা এই ধারণার সমাজতন্ত্রকে প্রত্যাখ্যান করেন এবং তাদের নিজস্ব তত্ত্বকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র হিসাবে উদযাপন করেন। তারা ব্যাখ্যা করেন যে তাদের তত্ত্ব ইতিহাসের বিশ্লেষণের উপর ভিত্তি করে। পুঁজিবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বই এটিকে ধ্বংস করবে এবং তার জায়গায় একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। চতুর্থ অধ্যায়, বিভিন্ন বিরোধী দলের প্রতি কমিউনিস্টদের অবস্থান। শেষ অধ্যায়ে মার্কস এবং এঞ্জেলস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক ব্যাখ্যা করেন। তারা বলেন যে কমিউনিস্টরা শ্রমিক শ্রেণীর স্বার্থে যে কোনো প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য অটুট থাকবে, পুঁজিবাদের অবসান এবং শ্রেণীহীন সমাজের প্রতিষ্ঠা। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশের পরপরই এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 1848 সালের ইউরোপীয় বিপ্লবের সময় এটি শ্রমিকদের মধ্যে একটি প্রেরণার উৎসাহ হয়ে ওঠে। যদিও সময়ের বিপ্লবগুলি সফল হয়নি, ম্যানিফেস্টোর ধারণাগুলি শ্রমিক আন্দোলনকে নতুন দিক নির্দেশনা দেয়। এবার আমরা দেখে নেব এক এক করে বিভিন্ন বিপ্লবের কাহিনী। রাশিয়ান বিপ্লব, 1917 সাল। ম্যানিফেস্টোর সবচেয়ে বড় প্রভাব দেখা যায় 1917 সালে রাশিয়ান বলশেভিক বিপ্লবে। ভ্লাদিমির লেনিন নেতৃত্বে রাশিয়ার শ্রমিকরা জারশাহী ব্যবস্থাকে উৎখাত করে এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। মার্কসের ধারণাগুলি লেনিন এবং পরবর্তীতে মাও, ফিদেল কাস্ত্রোদের মতো নেতাদের দ্বারা গৃহীত হয়। বিংশ শতাব্দীর সমাজতান্ত্রিক আন্দোলন। বিংশ শতাব্দীতে চীন, কিউবা, ভিয়েতনামের মতো দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের পিছনে ম্যানিফেস্টোর প্রভাব ছিল সুস্পষ্ট। এমনকি পুঁজিবাদ দেশগুলোতেও শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তার জন্য আন্দোলনগুলি মার্কসের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশেও কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রভাব পড়েছিল 1920 সালের ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট পার্টি গঠনের সময়। এই দলিলটি অনুপ্রেরণার উৎসাহ ছিল। বাংলার শ্রমিক আন্দোলন, বিশেষ করে পাটকল শ্রমিকদের আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, বামপন্থী আন্দোলনের উপর মার্কসের চিন্তাধারার প্রভাব ফেলেছিল। সমালোচনা এবং বিতর্ক। ম্যানিফেস্টোর প্রভাব যতটা গভীর, তার আলোচনাও ততটাই তীব্র। অনেকে বলেন যে মার্কসের ভবিষ্যৎবাণী পুরোপুরি সত্য হয়নি, পুঁজিবাদ ধ্বংস হয়নি, বরং অনেক দেশে শ্রমিকদের জীবনযাত্রা মান উন্নত হয়েছে। আবার সমাজতান্ত্রিক দেশগুলিতে শাসন এবং অর্থনৈতিক সংকট মার্কসের আদর্শ ব্যর্থতা হিসাবে দেখা হয়। তবুও ম্যানিফেস্টোর প্রাসঙ্গিকতা আজও অটুট। আজকের বিশ্বে যখন ধনী দারিদ্র্যের বৈষম্য বাড়ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে এবং শ্রমিকদের অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, তখন মার্কসের ধারণাগুলি নতুন করে ভাবতে বাধ্য করে। কমিউনিস্ট ম্যানিফেস্টো শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি একটি সাহিত্যিক মাস্টারপিস। মার্কসের লেখার শৈলী ছিল শক্তিশালী, কাব্যিক এবং আবেগময়। তিনি ইতিহাসকে গল্পের মতো উপস্থাপন করেছেন।
যা পড়তে শুরু করলে থামা যায় না। অ্যাঞ্জেলিসের স্পষ্ট এবং সরল ভাষার সঙ্গে মার্কসের দার্শনিক গভীরতা মিলে এই দলিলটি একটি অসাধারণ রচনা গড়ে তুলেছে। এর ভাষা শুধু শ্রমিকদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের জন্য বোধগম্য। এটি একটি ডাক, একটি আহ্বান, যা মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়। আজ 2025 সাল। আমরা যখন কমিউনিস্ট ম্যানিফেস্টোর দিকে ফিরে তাকাই, তখন প্রশ্ন ওঠে, এটি কি এখনও প্রাসঙ্গিক? বিশ্ব এখন অনেক বদলে গেছে। পুঁজিবাদ আজ আরও জটিল, আরও বিশ্বব্যাপী। কিন্তু বৈষম্য, শোষণ এবং শ্রমিকদের অধিকারের প্রশ্ন আজও ততটাই গুরুত্বপূর্ণ। জলবায়ু সংকট, কর্পোরেট আধিপত্য এবং প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে মার্কসের ধারণাগুলি নতুন করে ভাবার সুযোগ দেয়। তিনি যে শ্রেণীর সংগ্রামের কথা বলেছিলেন তা আজও বিদ্যমান, শুধু রূপ বদলেছে। উপসংহার। শ্রোতারা, কমিউনিস্ট ম্যানিফেস্টো একটি বই নয়, এটি একটি চিন্তার জাগরণ। এটি আমাদের সমাজের দিকে নতুন করে তাকাতে শেখায়। এটি আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা কোন সমাজে বাস করছি, আমাদের শ্রমের মূল্য কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এটি থেকে একটা ন্যায়সঙ্গত সমাজ কী করে গড়ে তুলতে পারি। আমরা আজ এখানেই শেষ করছি। আপনারা যদি এই পর্ব পছন্দ করে থাকেন, তাহলে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং এই গল্পটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্বে আমরা আরেকটি আকর্ষণীয় বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ নিজের চিন্তার জগৎকে প্রসারিত করুন, প্রশ্ন করুন এবং বিশ্বকে বদলানোর স্বপ্ন দেখুন। আজ আপনারা শুনছিলেন স্বর্ণভ মণ্ডলের কলমে এবং কণ্ঠে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটি সংক্ষিপ্ত আলোচনা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে এই রকম কামিং, চিল, সোলো পডকাস্ট টাইপ আলোচনা ভিত্তি ফিলসফিক্যাল টকস এবং নভেল ব্রিফ অ্যানালিসিস অফ ক্লাসিক্যাল লিটারেচার নিয়ে ভিডিও দেখতে গেলে। আপনারা যদি কোনো বিশেষ গল্প বা বিশেষ সাহিত্যকে নিয়ে এরকম একটা বিশ্লেষণ ভিডিও চান, তাহলে সেটা কমেন্ট বক্সে জানান। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত। শুভরাত্রি।